একজন মানুষ যিনি হচ্ছেন ক্ষমতায় থাকাকালীন সময়, যখন তাদের দল ক্ষমতায় ছিল সেই সময় অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী তাদের নির্যাতনের মুখে ২ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। এবং সেই সময় আমরা ওই যে রানী, কি বলে, যে যে মানে গণধর্ষণের ঘটনাটা খুব আলোচিত ছিল, পূর্ণিমা রানী। তো এইরকম ঘটনাগুলো অহরহ ঘটতো যে সময়টায় ৬৪ জেলায় বোমা হামলা ঘটলো এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো, যেটার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ এবং অনেকটা প্রমাণিত তার অবস্থান সেই সময়ে। এবং 111-এর সময় যে আর অর্থ পাচার এবং দুর্নীতির মামলা খেয়ে যিনি মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন, তিনি সেই তারেক জিয়া বিবিসির একটা ইন্টারভিউতে সাম্প্রতিক সময়ে বলেছেন যে অর্থ পাচার এবং খুনের মতো অভিযোগ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে। তো খুন এবং অর্থ পাচারের মতো অভিযোগ যেই দলের থাকে সেই দল কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না। তো তার এই বক্তব্য থেকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ রাসেল। এখানে এই বিষয়গুলো আসলে আমার মনে হয় খুব ছোট করে আলোচনা করে না করে আমরা আর একটু ব্যাপকভাবে করলেও আসলে বিএনপি বা জামাতের যে জোট সরকারটা ছিল ২০০১ থেকে ২০০৭ তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত, এই সময়টায় বাংলাদেশ দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনারা দেখেছেন যে ক্ষমতার সমান্তরাল আরেকটি ভবন এবং সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন সরকারি সিদ্ধান্ত, টেন্ডার বাণিজ্য এবং তদবির, প্রশাসনের কে কোথায় পদোন্নতি হবে, পোস্টিং হবে, প্রত্যেকটি বিষয় সমান্তরাল ভাবে সেই ভবন থেকে নিয়ন্ত্রিত হতো। এবং সেই সময়টায় যদিও একযুগে বোমা হামলা হয়েছে আদালত প্রাঙ্গণে, জেলা প্রশাসক প্রাঙ্গণে, উদীচীর অনুষ্ঠানে, ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে আমরা দেখেছি যে আমাদের আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া বৈদ্যনাথ তলায় তাকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল। হত্যা করা হয়েছিল আহসানুল্লাহ মাস্টার সাহেবকে। এবং ধারাবাহিকভাবে তাদের এই গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী। সিলেটের হজরত শাহজালালের দরগায় যখন তিনি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে এসেছিলেন। বাবু সুরঞ্জিত সেনগুপ্তের উপরে গ্রেনেড হামলা হয়েছে। সিলেটের প্রয়াত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের উপরে গ্রেনেড হামলা হয়েছে। গ্রেনেড হামলা হয়েছিল সিলেটে মহানগর আওয়ামী লীগের সবার পরে, এবং সেখানে ইব্রাহিম আলী নামে আমাদের আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক তিনি মৃত্যুবরণ করেছিলেন। আরো অনেকেই সেই গ্রেনেডের স্প্লিন্টার এখনো বহন করে চলেন। এবং আমাদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, তার বাসভবনে মহিলা আওয়ামী লীগের মিটিং এও কিন্তু গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে সিলেটে আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা করা হয়, তার পরবর্তীতে আমরা দেখলাম সিলেটে তৎকালীন মহানগর ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ, সেই সময় ছাত্রলীগের দায়িত্বে ছিলেন, মহানগরের আহ্বায়ক ছিলেন হাবিবুর রহমান সেলিম, তাকে সহ আরো অসংখ্য ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে সেই দিন হত্যা করা হয়, এই গ্রেফতার করা হয়েছিল। এবং এই গ্রেনেড হামলাগুলোর প্রতিবাদে ঢাকায় আওয়ামী লীগ একটি প্রতিবাদ সমাবেশ মুক্তাঙ্গনে ডেকেছিলেন। সেই জায়গায় করতে দেয়া না হওয়ার কারণে বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট যে প্রতিবাদ সভাটি ছিল এই গ্রেনেড হামলাগুলোর এবং হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে, সেই দিন আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার উদ্দেশ্যে একের পর এক গ্রেনেড হামলা চালানো হয়, গুলি করা হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়।
এবং সকল প্রমাণ মুছে ফেলার জন্য জল কামান ব্যবহার করা হয়। এবং পরবর্তীতে আর্মির একজন অফিসার তিনি সেই আর্জেস গ্রেনেড তিনি যখন আলামত হিসাবে রাখতে চেয়েছিলেন, এই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। এবং আমরা 10 ট্রাক অস্ত্রের কথা জানি, যেই অস্ত্র যিনি উদ্ধারের জন্য মূল ভূমিকা পালন করেছিলেন এবং তার কারণেই এই অবৈধ অস্ত্র পাচার সম্ভব হয়নি, তাকে কিন্তু চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আমাদের ভূখণ্ডে পার্শ্ববর্তী আমাদের নিকট প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার করার জন্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আতঙ্ক বা গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে। অনেক সময় তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এই যে একদিকে দুর্নীতি, একদিকে অবৈধ অস্ত্র, বাংলা বাহিনীকে তৈরি করা সারা দেশে, আমরা জানি যে 2000-এর নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আমাদের সনাতন ধর্মের অসংখ্য মানুষের উপর যে নির্যাতন করা হয়, শিক্ষাবিদ থেকে আরম্ভ করে যে কোনো পেশার মানুষ তারা কিন্তু নির্যাতিত হয়েছিলেন। আওয়ামী লীগ সেই সময়টায় এই সকল যে নৃশংস হত্যাকাণ্ড, নিপীড়ন, লুটপাটের ঘটনাগুলোকে সংগ্রহ করে প্রকাশনা এবং এগুলো দেশের মানুষের কাছে এবং বিদেশের বিভিন্ন অ্যামনেস্টি সহ বিভিন্ন দায়িত্বশীল জায়গায় সেগুলো প্রেরণ করেছিলেন। তো এই সমস্ত ঘটনাগুলো তো আমরা বা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, যদিও আজকে মতিউর রহমান বা মাহফুজ আনামরা যেভাবে তারা তৈলমর্দন করে যাচ্ছেন, আমি মনে করি কিন্তু সেই তেল যতই দেন না কেন, এই যে আজকে শহীদুল আলম যাকে তৈরি করা হচ্ছিল যে ফ্লোরিডায় এবং লাইভ দিয়ে যেভাবে ইউনুসকে পশ্চিমারা তৈরি করেছে, এই শহীদুল আলমের স্ত্রী সেও কিন্তু তারেক জিয়ার এই দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সংবাদপত্রে এবং লেখালেখি করেছিল, আজকে এই বিষয়গুলো তো মুছে যায়নি। এগুলোকে তো মুছে দেয়া যাবে না, ভুলিয়ে দেয়া যাবে না। একের পর এক সিরিজ দুর্নীতির অভিযোগ বিএনপি, কারণ যেখানে এক পর পর তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছিল, এতে এই সমস্ত ঘটনা দুর্নীতি, নির্যাতন, লুটপাট এবং তারপরে সেই তথাকথিত সেনা সমর্থিত 111-এর সেই সরকারের সময়ে তাকে বিভিন্ন দুর্নীতি এবং এই সমস্ত অস্ত্র উদ্ধার সহ আরো বিভিন্ন কারণে তাকে যখন হেফাজতে নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বিশেষ অনুরোধে বা বিভিন্ন চাপের কারণে হয়তো, বা আমরা যেটা জেনেছি যে তিনি মুচলেখা দিয়েছেন আর রাজনীতি করবেন না, আর দেশে ফিরে আসবেন না, এই ধরনের একটি তিনি স্বাক্ষর দিয়ে তিনি বিদেশের বিমানে উঠেছিলেন এবং তিনি দীর্ঘ 17 বছর পরে এইবার ফিরে আসলেন। তো আমাদের দেশের সাধারণ মানুষ বা আমরা মনে করি যে যে মানুষটি তার বিগত দিনে যে ট্র্যাক রেকর্ড, তার কাছ থেকে এই জাতি এদেশের মানুষ যা পেয়েছে, আগামী দিনে তার চেয়ে ভালো কিছু পাবে সেই প্রত্যাশা আমরা করি না। আমি মনে করি এবারও যেদিন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন সেই দিনও মনোনয়ন দেয়া হয়েছে, যেটাকে অনেকেই মনোনয়ন বাণিজ্য বলছেন, সেই দিনই তাদের দলের অনেককে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ এই যে মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির মধ্যে যে আবেগ বা অনুভূতি তৈরি হওয়ার কথা ছিল, তারা কিন্তু হয়তো আগে থেকেই প্রস্তুত ছিলেন, বা এই যে এত আমাদের বিভিন্ন সশস্ত্র বাহিনী বা রাষ্ট্রীয় সব জোগাড় যন্ত্র, এগুলা কিন্তু একদিনে হওয়ার কথা নয়। নিশ্চয়ই এগুলো পূর্ব পরিকল্পিত ছিল এবং তারা সেই সময়টায় তাদের যেহেতু তাৎক্ষণিক তাদের এই মৃত্যুর খবরটা হয়তো তারা জানেন না, সেটা আরো আগে থেকেই তাদের সেই ধারণা বা তারা হয়তো জানতেন, এই কারণে
এই মৃত্যুর তারিখে তারা সাংগঠনিক এই কার্যক্রমগুলো পরিচালনা করলেন। এর থেকেই কিন্তু প্রশ্ন থেকে যায়, যেটা তারা যাদের সঙ্গে অতীতে জোট করেছিলেন, সরকার করেছিলেন, তাদেরও অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটা নিয়ে এসেছেন, যেভাবে তার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। এবং এই বিভ্রান্তি কিন্তু কোনো সাংবাদিক, আমরা ইতিহাসবিদরা কিন্তু করি নাই। এটা তাদের দেওয়া যে তথ্যগুলো, সেই তথ্যগুলো অনুযায়ী কিন্তু তার একটা মানুষের জন্ম তারিখ একটা হয়, কোনোভাবেই একাধিক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা তার জন্ম তারিখ নিয়েও বিভ্রান্ত হয়েছি, জাতি বিভ্রান্ত এখনো। এবং মৃত্যুর তারিখটা নিয়ে আমি জানি না কোনো ধরনের বিভ্রান্তির বিষয় আছে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। কিন্তু আমরা মনে করি, আমরা আওয়ামী লীগ করি, আমাদের এবং অন্যদের মধ্যে পার্থক্যটাই এটা। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, যে কোনো মানুষ, কারণ আমরা রাজনীতি করি, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন রয়েছে। কোন রাজনৈতিক সংগঠন যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সজীব ওয়াজেদ জয়ও কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের শত্রু নয়, আমাদের আদর্শিক। এবং যেহেতু স্বাধীনতার সেই ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারানোর যে অশ্রু, যে দুঃখ কষ্ট বেদনা, যাদের কারণে জামাত, তারা আমাদের রাজনৈতিক শত্রু। তো দেখুন, বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ব্যক্তিগত কথোপকথনে কোনো অশ্রদ্ধা প্রকাশ করেননি। কিন্তু আমরা দেখেছি এই মৃত্যুকে কেন্দ্র করে তাদেরই রাজনৈতিক বন্ধু জামাত এবং শিবিরের বিভিন্ন ধরনের স্ট্যাটাস। এবং এই যে বিগত ১৬-১৭ মাসে আওয়ামী লীগের উপর যে নির্যাতনটা হয়েছে, জামাত পেছনে ছিল। এই নির্যাতনটা কিন্তু একদম কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে শুরু করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এমনকি এখন তো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো একটি পোস্ট দিয়েছিল, অথবা হয়তো আমার এখানে ছাত্রলীগের স্বর্ণালী অর্জন বদরুজ্জামান সোহাগ আছেন, তার নির্বাচনী প্রচারণায় হয়তো একজন খুদে, যার বয়স 13, 14, 15, একটি পোস্টার বা লিফলেট নিয়ে দাঁড়িয়েছিল, ছবি তুলিয়েছিল, ফেসবুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেই ছবিটা সংগ্রহ করে, সেই যার বয়স এখনো হয়তো 18 হয়নি, তাকেও গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। এবং এই যে অসংখ্য হাজার হাজার মিথ্যা মামলা, চাঁদাবাজি, প্রত্যেকটাই কিন্তু বিএনপি করেছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, জামাত বা শিবিরের কর্মীরা পেছনে ছিল, পেছন থেকে তারা মব সন্ত্রাস সবকিছুই তারা করেছে, কিন্তু সামনে অগ্রণী ভূমিকা বা মামলা দেওয়া, চাঁদা তোলা, এই কাজগুলো কিন্তু বিএনপির নেতাকর্মীরা করেছে, যারা 16-17 মাসে ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগের উপর, এদেশের ব্যবসায়ীদের উপর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর মিডিয়া হাউস দখল করতে পারে, যারা সনাতন ধর্মের মানুষ বা অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ উপাসনালয়, মাজার বা তাদের বিভিন্ন উপাসনালয় ধ্বংস করতে পারে। আগামী দিনে এরা ক্ষমতায় আসলে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, আমি মনে করি এই কারণেই, যেটা সোহাগ কিছু সময় আগে বলেছেন, আমরা আমাদের তরুণ প্রজন্ম, যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আহ্বান, এখনো সময় আছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই ভাবে একটি দেশের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করা যাবে না। এটা তো খুব পরিষ্কার যে এই এনসিপি বলেন, এবি পার্টি বলেন, এরা প্রত্যেকেই জামাতের বি টিম, সি টিমের দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং তারা কিন্তু জামাত, এই যে ইনকিলাব মঞ্চ, এগুলোও কিন্তু জামাতের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম। বিগত দিনে আমাদের সাংগঠনিক দুর্বলতা আমাদের স্বীকার করতেই হবে।
যারা ছাত্রলীগের অভ্যন্তরে ঢুকে ছাত্রলীগের নাম ব্যবহার করে ছাত্রলীগের সেই সময়ে প্রভাব বিস্তার করে তারা সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। দায়টা ছাত্রলীগের। আবরার হত্যাকারীদের যারা হত্যা করেছিল তাদের যিনি কৌশলী আদালতে জামিনের ব্যবস্থা করেছেন এই শিশির মনির, তিনি কিন্তু জামাত করেন। তো এই যারা আজকে এনসিপি বা আজকে যারা যারা শিবিরের বিভিন্ন দায়িত্বশীল পদে যাচ্ছে তারাই তো ছাত্রলীগের নামে অপকর্ম করেছে। তো এখানে তো ছাত্রলীগের যে সংগঠন, এই সংগঠনের দায় দেওয়ার কোনো সুযোগ আছে? এই যে এত ভীতির বা যিনি কথা বলছেন মিডিয়ায় তাকেই কিন্তু বাংলাদেশে গ্রেফতার করা হচ্ছে, তারপরেও একজন কিন্তু বলেছেন, সিনিয়র সাংবাদিক বলেছেন, একজন তুলনামূলক তরুণ তিনিও কিন্তু বলেছেন যে ছাত্রলীগের যদি দায় থেকে থাকে, ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা যারা এই অপরাধ করেছেন এবং এখন এনসিপি বা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, তারা কি সেই অপরাধে অপরাধী হবেন না? একই যাত্রায় পৃথক ফল। ছাত্রলীগকে আপনি ব্যান করবেন, কেন করেছেন? কারণ ছাত্রলীগ এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, স্বাধীনতার ইতিহাস বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, সেটা কিন্তু ছাত্রলীগের ইতিহাস। আজকে যে স্বাধীনতার সেই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং শহীদের সংখ্যা, নির্যাতিত মা বোনদের সংখ্যা, জাতীয় সঙ্গীত, পতাকা সবকিছুকে যেভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিহাস তো চাইলেই পরিবর্তন করা যায় না, ইতিহাসকে চাইলেই মুছে ফেলা যায় না। যেটা আমরা পূর্বের আলোচনায় বলেছি যে এই ইতিহাস তো সংরক্ষিত বিভিন্নভাবে। হাজার হাজার বই আমাদের দেশে এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেরিয়েছে, কার কি ভূমিকা সেটা নিয়ে বেরিয়েছে। বিদেশের বিভিন্ন আর্কাইভে, বিভিন্ন মিডিয়ায়, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এই বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা হয়েছে। চাইলেই তো শাহরিয়ারের মতো বা টাকলা ফুয়াদের মতো দুই চারটা গরু ছাগল কোথার থেকে আসলো আর এসেই বিভিন্ন তথ্য দিয়েই যে মানুষকে বিভ্রান্ত করে ফেলবো, সেটা কিন্তু মোটেই নয়। এবং এই যারা এই অপরাধী তাদেরকে এক সময় শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু তার চেয়ে বড় কথা, আমরা তো সেই সময়টায় বলেছিলাম এগুলো আসলে জামাতের এবং শিবিরের এই আন্দোলন, যেহেতু এদেশের সাধারণ মানুষ জামাতকে বা আমাদের দেশের ছাত্র সমাজ শিবিরকে পছন্দ করে না, এই কারণেই তারা ভিন্ন নামে সামনে এসেছে এবং সেই আন্দোলন, সেই জঙ্গি আন্দোলনের মাধ্যমে তাদের যে অভিষ্ট লক্ষ্য, তারা সেই লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছে। এরপরে দেখুন পর্যায়ক্রমে এনসিপির অনেকেই কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আজকে তাদের সঙ্গে জোট করছেন, তাদের নিজেদের অস্তিত্ব জামাতের সঙ্গে বিলীন করে দিচ্ছেন এবং কেউ কেউ যেখানে বেরিয়ে এসেছেন, পদত্যাগ করছেন, এগুলো আসলে লোক দেখানো বিষয়। তারা বলেছিল না সেভেন সিস্টার দখল করবে, গুনে গুনে প্রায় 7-8টা মেয়ে কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু বের হয়ে এসেছে। যেখানে তারা নিজেদের সিস্টার বা সহকর্মী সহযোদ্ধাদেরকে ধরে রাখতে পারছে না, সেখানে তাদের সেই সেভেন সিস্টার নিয়ে কথা বলাটা, সেটা আসলে নেংটি পড়ে কুটটাই পড়ার মতো এই কাহিনী তারা কিন্তু বলার চেষ্টা করেছে। তো যাই হোক, তো এগুলো আসলে জামাতের বিভিন্ন তাদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী এই কাজগুলো করে যাচ্ছে। আমরা মনে করি এই বিষয়গুলো সবগুলোই লোক দেখানো বিষয়। সোহাগ, যেহেতু আজকে আমরা ছাত্রলীগের মূলত প্রতিষ্ঠা বার্ষিকীর পরে ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, শিক্ষার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমাদের পাঠ্যপুস্তকের একটা উৎসব ছিল এদেশের সাধারণ ছাত্রছাত্রী। এখানে রাসেল, আমার মনে হয় আপনিও যখন স্কুলে পড়াশোনা করেছেন, আমরা স্কুলে পড়াশোনা করেছি, আমরা একসঙ্গে সব বই পেতাম না। আমাদের একটা সময়
পোস্ট অফিসে গিয়ে বই সংগ্রহ করতে হতো, বা আমরা আমাদের অন্যের যারা পুরনো বই সিনিয়র কালেক্ট ছিলেন করতাম তাদের কাছ থেকে আগে বই থেকে নিতে পড়া শুরু হতো। করতে। হুম, কিন্তু এই যে সর্বশেষ 36 কোটি বই আমাদের বিভিন্ন উৎসবের মতো স্কুলের আমাদের ক্ষুদে শিক্ষার্থী থেকে আরম্ভ করে ক্লাস 8-9 ছাত্রছাত্রীরা নতুন বই, ছাপাখানার গন্ধ, নতুন বইয়ের যে সুবাস, এটা পৃথিবীর অন্য কিছুর সঙ্গে তুলনা চলে। সেটা নাকি আওয়ামী লীগের উৎসব ছিল। আসলে স্বাধীনতাটাও তো আওয়ামী লীগের, এই পতাকাটাও আওয়ামী লীগের, এই বই উৎসব আওয়ামী লীগের, এই যে আজকে ফ্লাইওভার এগুলাও আওয়ামী লীগের, টার্মিনাল 3ও আওয়ামী লীগের, রূপপুর মানবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো আওয়ামী লীগের, পদ্মা সেতু আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো এই দেশের জন্য, এ দেশের মানুষের জন্যই এইগুলা করে। আমরা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাতের সময় কিভাবে শিক্ষাঙ্গন যে পিছিয়ে ছিল, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা সেই জায়গা থেকে কোথায় এনেছেন। আমাদের শিক্ষিতের হার ছিল, সাক্ষরতার হার ছিল সেই 2006 সালে 45%, সেটা 2023-এ এসে 75% হয়েছে। কারিগরি শিক্ষা, যেখানে কর্মমুখী শিক্ষা, মানুষ শুধুমাত্র যে আজকে অনেকেই স্নাতক হচ্ছেন, মাস্টার ডিগ্রি নিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বা আমাদের হাজার হাজার মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, মালয়েশিয়ায় যাচ্ছেন, তারা যদি কারিগরি শিক্ষাটা নিয়ে যান তাহলে দেশের ফরেন রেমিটেন্স যেভাবে বাড়বে, সেই মানুষগুলোও কিন্তু তাদের কেরিয়ারটা গড়ে তুলতে পারবেন। এই যে 8% ছিল কারিগরি শিক্ষার ভর্তির হার, বঙ্গবন্ধু কন্যা সেটাকে 2023-এ 17.25-এ নিয়ে গিয়েছিলেন। আজকে আমরা যদি আসি সেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, আমাদের দেশে ছিল মাত্র 9টি 2006 সালে, 2023 সালে সেটা হয়েছিল 87টা। এই যে শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষা, বা আজকে এই যে আমাদের দেশের তরুণদের জন্য প্রত্যেকটি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো কার জন্য করা হয়েছিল? তথ্য প্রযুক্তির কথা তো আমরা জানি, প্রায় 100টি আইটি পার্ক হয়েছিল কার জন্য? এই আমাদের তরুণ প্রজন্মের জন্য। তো যে মহিলাদেরকে আজকে জামাত এবং বিএনপির ধর্মান্ধ কিছু গোষ্ঠীর যেভাবে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, মহিলাদেরকে 4 ঘন্টার বেশি তারা বাইরে কাজ করতে দিবে না, তাদের কর্মঘণ্টা কমানোর কথা বলছে, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা 2006 সালে যেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষ, সেটাকে তিনি 4 লক্ষে উত্তীর্ণ করেছিলেন। অর্থাৎ এই 15 বছরে 2.5 লক্ষ তিনি সুযোগ আমাদের মহিলাদের জন্য তিনি তৈরি করেছিলেন। মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের সংখ্যা ছিল 59,000। বঙ্গবন্ধু কন্যা 2023 সাল পর্যন্ত, 24 পর্যন্ত তো আরো বেড়েছে, কিন্তু 23 পর্যন্ত সেই সংখ্যাটাকে তিনি প্রায় 90,000, অর্থাৎ 30,000 শিক্ষকের কর্মসংস্থান, চাকরি এবং মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। এইভাবে আমরা কোন বিষয়গুলো উল্লেখ করব? কারণ আমাদের আলোচনাটা যে জায়গায়, আসলে আমি এই কারণেই সোহাগ শিক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, আমিও এই জায়গাটায়, এই যে প্রাথমিক শিক্ষা, আমাদের সাক্ষরতা বলেন, বা অনেকেই হয়তো প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ মাধ্যমিকে যেতে পারেন না, ঝরে পড়ে যান, কিন্তু প্রাথমিক শিক্ষাটাও যদি হয়, মানুষ, কিছু কিছু মানুষ তাদের হয়তো জীবনের যে প্রয়োজনীয় কাজকর্ম তারা সেটা সম্পাদন করতে পারে। 2006 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যেখানে 6 লক্ষ প্রায় 65,672টি ছিল, সেই সংখ্যাকে 1,20,000-এ উত্তীর্ণ করেছিলেন, অর্থাৎ প্রায় 2 গুণ। তো এই যে শিক্ষার জন্য যে সরকার, আমাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এবং আমাদের সভানেত্রী, তিনি যে কাজগুলো করেছিলেন কার জন্য? এদেশের তরুণদের জন্য।
আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা রাজনৈতিক ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা থাকার কারণে অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছিলাম। আমরা আমাদের বিভিন্ন পরিসংখ্যান আমরা তৈরি করতে যাচ্ছি। এই 15 বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কতটা সন্ত্রাসী ঘটনা ঘটেছে, খুব নগণ্য, আগের সঙ্গে যদি আমরা তুলনা করি। রাজনৈতিক সহিংসতা কতটা হয়েছে, খুবই নগণ্য। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কতটা হত্যাকাণ্ড হয়েছে, এবং তার আগের সেই 2006 পর্যন্ত 2001 থেকে কতটা হয়েছে, আমরা যদি সেই পরিসংখ্যানগুলো নিয়ে আসি বা সেই পরিসংখ্যানগুলো দিয়েই আমরা আসলে আরেকটি অনুষ্ঠান আমরা সাজাতে পারি, তাহলেই আমরা বুঝবো আজকে আমাদের যে তরুণ ভাইটি, যার বয়স 17, 18, 20 অথবা 25, তারা কি দেখেছে শিক্ষাঙ্গনে সেশন জট? তারা কি দেখেছে শিবিরের বা ছাত্র দলের অস্ত্রের ঝনঝনানি, চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে দখল করতে হয়, কিভাবে শিবিরের সন্ত্রাসীরা, খুনিরা, শুধু ছাত্রলীগ নয়, ছাত্রমৈত্রী, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, এমন কোন সংগঠন নেই যাদেরকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা করেনি। হত্যা করে রাজশাহীতে ম্যানহোলে ঢুকিয়ে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিভাবে নির্যাতন করত, এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে, এমনকি আমি সর্বশেষ যে আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, তাকে যে হত্যা করেছে, সেও কিন্তু সেই, আপনি দেখুন যে শিবির তাদেরকে রক্ষা করার জন্য, জামাত তাদেরকে রক্ষা করার জন্য যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা লালন পালন করেছে, যারা ছাত্রলীগ বা এখনো আমি বলবো যে ছাত্রদল বা বিএনপির নেতৃবৃন্দ, তারা হয়তো অনুধাবন করতে পারছেন না যে আমাদের, আমি দায়িত্ব নিয়েই বলছি, আমাদের তো কিছু দুর্বলতা ছিল অবশ্যই, যে কারণে এই সন্ত্রাসীগুলো, এই বর্ণচূড়াগুলো, হেলমেট বাহিনী বলেন বা লুঙ্গির নিচে বলেন, বিভিন্ন ভাবেই তাদেরকে অবহিত করা হয়। এই কথাগুলো আমরা বলছি না আজকে। এই মব সন্ত্রাসের মধ্যেও কিন্তু বাংলাদেশে টক শোতে যারা কথা বলছেন বাস্তবতার নিরিখে, সত্যকে যারা আড়াল করার চেষ্টা করছেন না, তারা কিন্তু বলছেন এই কথাগুলো, তাদের ভাষা, তাদের শব্দ, আমি সেই জায়গা থেকে শুধু উদ্ধৃতি হিসেবে ব্যবহার করলাম। তো এরা আগামী দিনে যদি ক্ষমতা পায় তাহলে কি করবে? ঢাকা বিশ্ববিদ্যালয় হকারদের সঙ্গে তারা কি আচরণ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রীকে তার পোশাক পরিধান করার জন্য যেভাবে অপদস্থ করা হচ্ছে, এগুলো তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে মেধাবীরা ভর্তি হওয়ার সুযোগ পায়, গড়পড়তা ছাত্রছাত্রীরা হয়তো সেখানে ভর্তি হয় না। একটি পরিবারের কাছে একটি সন্তান বা এই ধরনের ব্রিলিয়ান্ট মেধাবী সন্তানটি যখন বিশ্ববিদ্যালয় থেকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে নিথর দেহে ফিরে আসে, তখন এদের রাজনীতিটা কোথায় থাকে? এই জামাত, বিএনপি, শিবিরের হাতে বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় শত শত ছাত্র হত্যা হয়েছে। আগেই বলেছি, এর মধ্যে ছাত্রলীগের সিংহভাগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন এবং কোনো কোনো ক্ষেত্রে ছাত্র দলের সদস্যরাও তাদের কাছে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।